সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। 2 দশক জুড়ে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক যাত্রার অবসান ঘটল। রায়ে সন্তুষ্ট আসামিপক্ষ রায় দেখে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কিন্তু 24 জনের প্রাণহানি, বহু মানুষ আহত হওয়ার ঘটনায় ভুক্তভোগীরা কি কোনোদিনই বিচার পাবে না, এমন প্রশ্ন উঠেছে। চূড়ান্ত নিষ্পত্তি হলেও রায়ের ব্যাখ্যা, যুক্তি আর রাজনৈতিক অভিঘাত নিয়ে বিতর্ক চলবে বহুকাল, এমনটাও মনে করছেন অনেকে। 21শে আগস্ট মামলার সর্বোচ্চ আদালতের রায় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় 21শে আগস্ট শেষ তবে কি সবকিছু। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এস.এম. শাহজাহান, সিনিয়র আইনজীবী, ব্যারিস্টার কায়সার কামাল, আইন বিষয়ক সম্পাদক, বিএনপি, এবং মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। দাবি এখন এক দফা, ফেব্রুয়ারিতেই নির্বাচন, ভোটের রব উঠলে পালানোর পথ পাবে না ষড়যন্ত্রকারীরা, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। সব অপতৎপরতা রুখে দেওয়ার ঘোষণা। গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, পুনঃতদন্তের আদেশ প্রত্যাহার, সংক্ষিপ্ত রায় প্রকাশ, স্বপ্নদীত ছিল না মুফতি হান্নানের জবানবন্দি, পর্যবেক্ষণে আদালত। তারেক রহমান চাইলে দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বললেন, ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বাধা নেই। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা অংশ নিতে পারবেন না নির্বাচনে, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত। বদ্ধ ঘরে স্বচ্ছ ভোট সম্ভব নয়, খোলা মাঠে আয়োজনের পরামর্শ ইসি তাহমিদার। এবং 4 দিন আগেও ডাকসুর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় প্রার্থীরা, সাইবার বুলিং নিয়ে উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার দাবি, জড়িতদের প্রার্থিতা বাতিল ও মামলার হুমকি কমিশনের। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি 21শে আগস্ট শেষ তবে সবকিছু। এস.এম. শাহজাহান স্যার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় হলো। রায়ে সব আসামিকেই আদালত খালাস দিয়েছেন। খালাসের গ্রাউন্ড হিসেবে যেই বক্তব্যগুলো এর মধ্যে আমরা গণমাধ্যমে দেখেছি, আদালতের বেশ কয়েকটি পর্যবেক্ষণও আমরা পেয়েছি সংক্ষিপ্ত রায়ে, যেটিতে দেখা গেছে যে মুফতি হান্নান যে দ্বিতীয় জবানবন্দি করেছেন, সেই জবানবন্দিটা তিনি আসলে স্বপ্রণোদিত হয়ে করেননি। এছাড়া আরও যে 11 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল, তারা দিয়েছিলেন, তাদের জবানবন্দিও বিশ্বাসযোগ্য নয়, বা তারা বিভিন্ন চাপের কারণে জবানবন্দিগুলো দিয়েছেন। এর বাইরে সব আসামিকে খালাস দেওয়ার আর কোনো গ্রাউন্ড আছে কিনা? কোন বিবেচনায় আদালত সব আসামিকে খালাস দিলেন? দেখুন, আপনার মাধ্যমে আমি এই সময় টিভির দর্শক শ্রোতা কে যারা দেখছেন, যারা শুনছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। আজকে যেই রায়টা হয়েছে এই মামলায়, আমার একটা দীর্ঘ সময় 2008-এ যখন আমি মামলার ট্রায়াল প্রথম শুরু হলো, তখন থেকেই আমার এই মামলায় আমি সংযুক্ত ছিলাম। পরবর্তীতে এই মামলা আপনার 2018-তে সুপার আইনি মেম্বার রায় হলো। রায় হওয়ার পরে এটা ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসলো। হাইকোর্টে প্রায় 1.5-2 বছর হাইকোর্টে শুনানি হলো। শুনানি হওয়ার পরে লাস্ট আপনার জাজমেন্টের পরে আবার অ্যাপেলেট ডিভিশনে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করলেন। লিভ টু আপিলের উপরে শুনানি হলো বেশ কয়েকটা সেশন, অনেক দিন। তারপরে আমাদের হাইস্ট কোর্ট অ্যাপেলেট ডিভিশন লিভ দিলেন। লিভ দেওয়ার পরে আপিল হলো। আপিলের চূড়ান্ত শুনানি বেশ কিছুদিন হওয়ার পরে আজকে রায় হলো। তো রায়ের সময় আমরা আজকে পূর্ণাঙ্গ রায়টা আমরা পাইনি। তো আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় উনি ওয়ার্ডার পোর্শন বা আপনার সংক্ষিপ্ত রায় যেটা উনি পড়ে শোনালেন, সেখানে যে বিষয়গুলো আলোকপাত ওনারা করেছেন মাননীয় বিচারপতি মহোদয়রা, এবং ওনারা বলেছেন যে ইউনানিমাস এই কথাটা গুরুত্ব বহন করে, অর্থাৎ 7 জনের মধ্যে একজন যেহেতু হাইকোর্টে উনি ছিলেন, কাজে উনি বসেননি, বাকি 6 জনের সর্বসম্মত সিদ্ধান্ত এটা। সেখানে আপনার মুফতি হান্নান সাহেবের যেই স্বীকারোক্তি, 2টা স্বীকারোক্তি ওনার ছিল। প্রথম স্বীকারোক্তির উপর ভিত্তি করে প্রথম চার্জশিটটা হয়, এবং প্রথম চার্জশিট হওয়ার পরে এই মামলার ট্রায়াল শুরু হলো 2008-এ। ট্রায়াল শুরু হওয়ার পরে সেখানে প্রায় 61 চার্জ ফ্রেম হলো, এবং এটা দ্রুত বিচারে গেল। দ্রুত বিচারে গিয়ে
চার্জ ওখানে ফ্রেম হলো, ফ্রেম হওয়ার পরে 61 জন সাক্ষী হয়ে গেল, 61 উইটনেসেস ওয়ার এক্সামিনড। হওয়ার পরে বাই দিস টাইম আপনার 2009-এ গভর্নমেন্ট চেঞ্জ হলো। 1/11-এর পরে যে ইলেকশন হলো, ইলেকশনের পরে তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলেন। আসার পরে অল অন এ সাডেন আমরা দেখলাম যে দেয়ার ইজ এ প্রেয়ার ফ্রম দি পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর সাহেব একটা দরখাস্ত দিয়ে বললেন যে এই মামলার গ্রেনেডের উৎস কী এবং কোত্থেকে এগুলো আসছে, এই সমস্ত বিষয় নিয়ে উনি এই মামলাটার পুনঃতদন্তের একটা প্রেয়ার দিলেন। যেহেতু আমি ট্রায়ালে ছিলাম শুরু থেকেই তখনও, তো আমরা ডিফেন্স থেকে এটা আমরা আপত্তি করলাম যে 173(3)B অব দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে পাবলিক প্রসিকিউটর সাহেবের এরকম দরখাস্ত দেওয়ার কোনো এখতিয়ার নাই। পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। সেখানে আইনে যেটুকু আমাদের আইনে আছে সেটা হলো শুধুমাত্র অফিসার ইন চার্জ অব দি কনসার্ন পুলিশ স্টেশন যদি ফার্দার এভিডেন্স পায় সেক্ষেত্রে উনি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন, এর বাইরে আইনে কোনো কিছু নাই। তারপরেও সেটা মঞ্জুর হলো। মঞ্জুর হওয়ার পরে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো যে একজন পুলিশ অফিসার, আমি নাম উল্লেখ করতে চাই না, উনি চাকরি থেকে রিটায়ারমেন্ট হওয়ার পরে উনি অলরেডি বাড়িতে চলে গেছেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে একটা বিশেষ রাজনৈতিক দলের হয়ে উনি সংসদ নির্বাচন করবেন, এই জন্য উনি সেখানে মনোনয়নও চেয়েছিলেন। তাকে আনা হলো, অথচ ক্লিয়ার অর্ডার ছিল কোর্টের যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ইজ ডাইরেক্টেড অর আস্কড টু ডিপুট এ এক্সপিরিয়েন্সড পুলিশ অফিসার, সিনিয়র পুলিশ অফিসার টু ইনভেস্টিগেট দি ম্যাটার। তো আর কোনো সিনিয়র পুলিশ অফিসার, এক্সপিরিয়েন্স পুলিশ অফিসার পাওয়া গেল না। যিনি রিটায়ারমেন্টে বাড়িতে চলে গেছিলেন ওনাকে আনা হলো, উনি আবার তদন্ত করলেন। এই তদন্ত করে মুফতি হান্নান, যার প্রথম স্বীকারোক্তির উপরে প্রথম চার্জশিট, ওই মুফতি হান্নানকে আবার উনি পাইলেন। পাওয়ার পরে উনি মুফতি হান্নান, ইন দি মিন টাইম মুফতি হান্নানের সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে যে অ্যাটাক দিলেন ব্রিটিশ অ্যাম্বাসেডার, ওনার উপরে শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারের ওখানে যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল, ওই মামলায় মুফতি হান্নানের বিচারে বাই দিস টাইম তার ডেথ সেন্টেন্স হয়ে গেছে ট্রায়াল কোর্ট থেকে। অ্যান্ড দ্যাট ডেথ সেন্টেন্স হাইকোর্ট ডিভিশনেও প্রবাবলি হয়তো আপনার ডিসপোজ অফ হয়ে গেছে এবং ওনার ফাঁসির অর্ডার হয়েছে। হি ওয়াজ জাস্ট কাউন্টিং দি ডেইজ হি ওয়াজ ইন দি কন্ডেম সেল। সেখান থেকে আপনার এই দ্বিতীয় তদন্তের সময় ফার্দার ইনভেস্টিগেশনের নামে যে পুনঃতদন্ত করা হলো, অল অন এ সাডেন তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলো এবং সেখানে তার আবার একটা দ্বিতীয় কনফেশন রেকর্ড করা হলো। অ্যান্ড দিস সেকেন্ড কনফেশন ইজ দি টোটাল বেসিস অফ দি সেকেন্ড চার্জশিট, ইন হুইচ এবং থ্রো হুইচ তারেক রহমান সাহেব, তারপরে আপনার এই যে লুৎফুজ্জামান বাবর সাহেব, তারপরে আপনার অন্যান্য আব্দুল সালাম পিন্টু আগে ছিলেন, অন্যান্য আসামি যারা, তাদেরকে এনে এই মামলা আপনার এই সেকেন্ড চার্জশিট দেওয়া হলো, আবার বিচার শুরু হলো। এটা আমরা কত যে কোর্টে কত অনুনয় বিনয়, কত ক্রন্দন, কত কিছু, যে এটা আইনে নাই। আপনার একজন আসামি তার সেকেন্ড চার্জশিট, আমাদের এই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে ইন দি মিন টাইম, সেটা আপনার সাজনীর মার্ডার কেস। এই সাজনীর মার্ডার কেসে আমাদের অ্যাপারেট ডিভিশন থেকে পরিষ্কার জাজমেন্ট যে না, সেকেন্ড কনফেশন ইজ নট অ্যালাউড অ্যান্ড ইট ইজ নট পারমিটেড। কিন্তু এই সেকেন্ড কনফেশনের উপরে আবার মামলা আপনার নতুন করে ওনাদেরকে আনা হলো। আনা হওয়ার পরে আবার তাদের এগেনস্টে চার্জ ফ্রেম করলেন। তারেক রহমান সাহেব যেহেতু দেশে ছিলেন না, ইন দি মিন টাইম হি ওয়াজ ফোর্স টু লিভ দি কান্ট্রি, কাজেই উনি ট্রায়াল ফেস করতে পারেননি, অনেকেই পারেননি, আর যারা ছিল তারা ফেস করলো। তারপরে আবার দ্বিতীয় রাউন্ড শুরু হলো বিচারের। এভাবে 225 জন সাক্ষী হলো। কিন্তু আমার কষ্ট হলো যে আমি একজন আইনজীবী হিসেবে যেটা আমি অনুধাবন করি সেটা হলো একজন চাক্ষুষ সাক্ষী নাই, একজন দেখা সাক্ষী নাই। কেউ গ্রেনেড মেরেছে এটা কেউ দেখলো না, গ্রেনেড মেরে কেউ পালিয়ে গেছে এটা কেউ দেখলো না। শুধুমাত্র আজকে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় ওনার সংক্ষিপ্ত রায় যেটা বললেন যে কো-অ্যাকিউজডের কনফেশন বা অ্যাকিউজডের কনফেশন ছাড়া এই মামলায় সাবস্টেন্টিভ এভিডেন্স বলতে, টেঞ্জিবল এভিডেন্স বলতে আমরা যেটা বুঝি, এরকম কোনো সাক্ষ্য নাই। জি, আপনার কাছে স্যার আবার আসবো। ব্যারিস্টার কায়সার কামাল, আপনি আজকে রায়ের পরে ব্রিফিংয়ে বলছিলেন যে শেখ হাসিনাই 21শে আগস্টের বিচার চায়নি। আপনার কাছে কেন মনে হলো যে তার একজন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মারা গেলেন, 24 জনের মতো মারা গেলেন, তিনি নিজে আহত হলেন, সে এই বিষয়গুলো এত আলোচিত এবং তার সময়ের সবচেয়ে বড় একটা রাজনৈতিক, অনেকেই মনে করেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলা ছিল রাজনীতিতে একটা
বড় ক্ষত। কিন্তু আপনার কাছে কেন মনে হয় যে শেখ হাসিনা বিচার চায়নি কেন? ধন্যবাদ আপনি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে দর্শক শ্রোতা যারা আছে সকলের প্রতি শুভেচ্ছা রইল। দেখুন, 21শে আগস্ট এই গ্রেনেড হামলা, এইটা আমাদের জাতীয় জীবন তথা বাংলাদেশের রাজনীতি অনেক দিন এটা ডমিনেট করছে এই কারণেই আওয়ামী লীগের যারা নেতা নেত্রী ছিলেন তারা কথায় কথায় 21শে আগস্টকে নিয়ে আসতেন এবং বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে টার্গেট করে একটা প্রপাগান্ডা মেশিনারিজ ক্রিয়েট হয়েছিল, হেডেড বাই শেখ হাসিনা ওয়াজেদ। আমি কেন বলেছি শেখ হাসিনা বিচার চাইনি, আমাদের লানের সিনিয়র স্যার বলেছেন মামলার প্রেক্ষাপট। আমি এর আগে এক সেকেন্ড একটু শেষ করব। সেটা হলো কি, 2004-এ মামলা দায়ের হওয়ার সময়টা একটু যদি বিবেচনা করি, তখন বিএনপির নেতৃত্বাধীন অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ছিলেন। সেই সরকার থাকা অবস্থায় বিএনপি প্রথমে কন্ডেম করেছে, শুধুমাত্র কন্ডেম করেই ক্ষান্ত থাকেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এফবিআইকে বাংলাদেশে এনেছিলেন, স্কটল্যান্ড ইয়ার্ডকে বাংলাদেশে এনেছিলেন মামলাটা সুষ্ঠু তদন্তের জন্য। 1 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত করা হয়েছিল। এই যে আমেরিকান এফবিআই এবং ব্রিটিশ স্কটল্যান্ড ইয়ার্ড আসলো, তারা কিন্তু শেখ হাসিনাকে এক্সামিন করার সুযোগ পায়নি। শেখ হাসিনার গাড়ি যেটা ছিল সাবজেক্ট ম্যাটার, সেইটাকে ফরেন্সিক টেস্ট করার কোনো সুযোগ পায়নি, কারো কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি। তখন পরবর্তীতে যখন 111 আসলো, 111-এর সময় একটা চার্জশিট দায়ের করা হলো। সেই চার্জশিটটা দায়ের করার সময় শেখ হাসিনা ওয়াজেদ তার নিজেরও সাক্ষ্য নেওয়া হলো, আব্দুল জলিল সাহেবের সাক্ষ্য নেওয়া হলো আন্ডার 161, আওয়ামী লীগের সমস্ত নেতাদের সাক্ষ্য নেওয়া হলো। কোনো একজন সাক্ষী ইনক্লুডিং শেখ হাসিনা ওয়াজেদ কখনো বলেননি জনাব তারেক রহমান সাহেব কোনো না কোনোভাবে এই মামলার সাথে সম্পৃক্ত, অর্থাৎ নামটা পর্যন্ত ছিল না। যখন তিনারা ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে একটা লানের সিনিয়র যে কথাটা বললেন, সংশোধিত চার্জশিট, সম্পূরক চার্জশিট দেয়া হলো। দেয়া কখন হলো? ক্ষমতায় আসার কিছুদিন পরে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা সুস্পষ্টভাবে বললেন যে এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার ভাষায়, এবং তারেক রহমান সাহেব ইনভলভড। তখনই সম্পূরক চার্জশিটের কথা আসলো। আর আমি কেন বললাম শেখ হাসিনা বিচার চাইনি, সেটা একটু ঘটনার আগে যেতে হবে। যেমন 21শে আগস্ট যেদিন প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, ইট ওয়াজ এ শিডিউলড প্রোগ্রাম আওয়ামী লীগের, এবং তারা যথারীতি ডিএমপির কাছে একটা আবেদন করেছিল। আবেদনের প্রেক্ষিতে ডিএমপি ওই মুক্তাঙ্গনে ছিল ভেন্যু, সেই মুক্তাঙ্গনকে পুলিশ কর্ডন, যেটা নিরাপত্তা দেয়া হয়েছিল। ওই প্রোগ্রামের দিন 21শে আগস্ট অল অন এ সাডেন 10 to 15 মিনিটস আগে মঞ্চ বানানো ছিল, মানুষজন ছিল, তাদেরকে ডেকে ওই তাদের পার্টি অফিসের সামনে নেওয়া হলো, আওয়ামী লীগের অফিসের সামনে নিয়ে ওখানে ট্রাকের উপর একটা জনসভা করলেন। সো একটা শিডিউল জায়গা মঞ্চ বানানো, সেখান থেকে 15 মিনিট আধা ঘন্টা আগে আপনি ট্রাকের সামনে গিয়ে নেবেন, তো এইটাই তো একটা সাসপিশিয়াস কাজ করে। ওখানে তো পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার সুযোগ পায়নি, কারণ মুক্তাঙ্গন থেকে ওখানে যেতে লাগবে, আগে তো ডেভেলপমেন্ট ছিল মুক্তাঙ্গনে। তো এই একটা সিনারিও ছিল, এবং দুঃখজনক এই ঘটনা ঘটার পরে হিনিয়াস ক্রাইম, আজকে তো বঙ্গবীর কাদের সিদ্দিকী এখনো বেঁচে আছেন, তিনি সেদিন সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন, একটা ইন্টারভিউ নেন, সংসদের যে হ্যান্সার্ড আছে সেগুলো পরীক্ষা করেন। তখনই কিন্তু মানুষ সেইটাকে, এই যে মুক্তাঙ্গন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ নেয়া হঠাৎ করে, এটাই ছিল একটা সন্দেহের তীর। কেন এমন, কি হলো, হঠাৎ করে ওখানে গেল, তারপর হামলা হলো। ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার, ইফ আই এম রং কারেক্ট মি, যুগান্তরে একটা লেখা লিখলেন এই 21শে আগস্ট নিয়ে, যে কিভাবে কি হলো, কেন হঠাৎ করে শিফটেড হলো। তো তদন্ত হয়তো সব কিছু বের হয়ে আসতো, কিন্তু শেখ হাসিনার মাথায় তো তদন্ত ছিল না। শেখ হাসিনার মাথায় ছিল কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিকভাবে ঘায়াল করার জন্য এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করা যায়। এবং যেহেতু তখন এক্সিকিউটিভ তার কন্ট্রোলে ছিল, পার্লামেন্ট ছিল রাবার স্ট্যাম্প, জুডিশিয়ারি ছিল আর মাস্টার ভয়েস,
উনি সংসদে দাঁড়িয়ে বললেন তারেক রহমান সাহেব জড়িত, জি। সাথে সাথে পিপি দরখাস্ত দিল, সেই দরখাস্তটা অ্যালাউ করলো। এরপরের ইতিহাস তো সকলেই জানি। এই কারণে আমি বলি শেখ হাসিনা যদি সদিচ্ছা থাকতো তাহলে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন এসে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের তিনি বের করতে পারতেন। সেটা না করে তিনি এই মামলাটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, যে কারণে তৎকালীন সময় আপনারা শুনেছেন ওবায়দুল কাদের সাহেব প্রায়ই বলতেন যে ৭৫ এবং ২১শে আগস্ট এই দুইটা ব্যাপারে আওয়ামী লীগ কখনো কারো সাথে কম্প্রোমাইজ করবে না। অর্থাৎ ২১শে আগস্টকে তারা রাজনৈতিক ম্যাটেরিয়ালাইজ করেছিল এবং রাজনীতিকে ডমিনেট করার জন্য ২১শে আগস্টটাকে তারা বেছে নিয়েছিল এবং সেইটাকে পুঁজি করে কান্নার নামে অভিনয় করেছে, বিচারের নামে অবিচার করেছে জনাব তারেক রহমান সাহেব সহ অন্যদের। মাহবুব কামাল ভাই, এই যে যেটি ব্যারিস্টার কায়সার কামাল বলছিলেন যে ২১শে আগস্টকে আওয়ামী লীগ রাজনৈতিক পুঁজি করেছিল এবং ২১শে আগস্টে যেই ঘৃণ্য হত্যাকাণ্ড বলেন আর গ্রেনেড হামলা বলেন সেটি তো হয়েছে। এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন যে সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের হাতে সব কিছুই ছিল, বিচার বিভাগ আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেছে, সেই কারণে তারেক রহমান সহ আসামিদের ফাঁসি দেওয়া হয়েছে বেআইনিভাবে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারটি সব রাজনৈতিক দল সমর্থনে সরকার আছে, সেই কারণে এখন বিচার বিভাগও স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এই ধরনের পারসেপশন কিন্তু মানুষের মধ্যে আছে। আপনার কাছে কি মনে হয় যে এই আইনের ভাষাগুলো যেটা সাধারণ স্যার বললেন, কায়সার ভাই বললেন, এগুলো তো আর পাবলিক বলছি আমি এত কিছু তো পাবলিক বুঝে না, আমিও ভার্চুয়ালি বুঝি না। তো আমি যেহেতু লয়ার নই, আমি যেহেতু জার্নালিস্ট, আমি এটার পলিটিক্যাল ইমপ্লিকেশনটা নিয়ে একটু বলতে চাই। তাহলে লয়ার ব্যাপারটা ওনারা দুজন আছে। প্রথম কথা হলো যে কয়েকদিন যাবৎ বাতাসে গুঞ্জন ছিল যে বিএনপিকে চাপে রাখার জন্য বোধহয় রায়টা, মানে যে রায় হয়েছে এটা হবে না, অন্যরকম রায় হবে, এটা কিন্তু গুঞ্জন ছিল, আমি নিজে শুনছি। কিন্তু সমস্ত গুঞ্জনকে রেফুট করে আজকে রায় হলো যে অল হ্যাভ বিন অ্যাকুইটেড। তো ভালো কথা। এখন আমরা চাইবো যে তারেক জিয়া ইমিডিয়েটলি দেশে ফিরবেন এবং ফরেন অ্যাডভাইজার যে বললেন যে ওনার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা যদি সমস্যা হয় তাহলে আমরা দেখব। হ্যাঁ, এটা ফরেন মিনিস্ট্রিকে এই ব্যাপারে একটা উদ্যোগ নিতে হবে, যেহেতু তার এখন আর মামলা টামলা নাই, উনি যাতে মানে দ্রুতই দেশে ফিরে আসেন। এখন দেখেন, মামলার পুরো রায় যেহেতু আমরা পাই নাই, অবজারভেশনগুলি কি ছিল এবং কোন পার্সপেক্টিভে এই রায়টা হলো, এটা তো এই মুহূর্তে বলা যাবে না। আমরা পুরো রায়টা পেলে তখন বলতে পারবো। এখন কথাটা হচ্ছে, ঘটনা তো ঘটছিল, তাই না? ঘটনা তো ঘটছিল এবং আইভি রহমান সহ ২৪ জন নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে ইত্যাদি। তাহলে কে ঘটাইলো? একটা ইংরেজি ছবি আছে বিখ্যাত, নো ওয়ান কিল জেসি, জেসিকে কেউ হত্যা করে নাই। তো এখন এই গ্রেনেডগুলি তাহলে কেউ গ্রেনেড মানে মারে নাই। তো এই যে ২৪ জন মারা গেল, এইটার পেছনের আর্কিটেক্ট কারা, মানে এই গ্রেনেড হামলার আর্কিটেক্ট কারা, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন, যেহেতু এনারা অ্যাকিউটেড হয়ে গেছেন। এটা একটা মৌলিক প্রশ্ন কিন্তু। এবং দেখেন, তখনও কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেন নাই। তখন উনি পিসফুল পাওয়ার ট্রান্সফারের মধ্য দিয়ে মাত্র ৩-৪ বছর হয়েছে। 2001-এ পিসফুল পাওয়ার ট্রান্সফার করলেন। এটা কি বোঝায়? ইন্টেনশন তার ভালো ছিল। এবং তার ৩-৪ বছর পরের ঘটনা, তখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিএনপির এমন কোনো রাইভেলরি হয় নাই যে কারণে মানে বিএনপির পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হবে। তাহলে কে করলো? এটা নিশ্চয়ই কেউ না কেউ করছে, তাই না? তাইলে এইটা প্রমাণ করতেছে যে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ইনভেস্টিগেশন মেথড, সিস্টেম, এগুলি ডিফেক্টিভ। এটা তো বলাই যায়। তা না হলে কেন এটা হবে না? ২০০৪ সাল থেকে এটা হয়েছে, ২০০৬ পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। ২ বছর ইজ এনাফ টু ইনভেস্টিগেট দি ইনসিডেন্ট এবং প্রকৃত কালপ্রিটদেরকে ডিটেক্ট করা, এটা কিন্তু এনাফ। কিন্তু এটা হলো না। এবং হলো না, আমি একটু বলি, সেটা হলো যে উল্টো আমরা কি দেখলাম, জর্জ মিয়া নাটক একটা সাজানো হলো। এটা খুব দুঃখজনক। এবং তারপরে এই যে পার্লামেন্টের কথা বললেন না আমার ভাই, সেটা হলো মিসেস জিয়া, আমার সোফার আই রিমেম্বার, মিসেস জিয়া কিন্তু এরকমও বলছিলেন যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে এরকম একটা কি স্যাটায়ার করছিলেন আর কি। যাই হোক, এখন আমি বিশ্বাস করি যারা এটা ঘটাইছে
তারা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা এমন ওয়াল তুলে দিতে চাইছে যে এই দুইটা দল আর কখনো মানে নিকটবর্তী হতে না পারে, বরং এরা যেন সরে যায়। কারণ 21শে আগস্টের গ্রেনেড হামলা ছিল, ইট ওয়াজ এ হাই ওয়াল, যে ওয়ালটা আওয়ামী লীগ এবং বিএনপিকে আলাদা করে ফেলছে। আপনার 3 জোটের রূপরেখার মধ্য দিয়ে 91-এর যে আমাদের স্পিরিট, সেটা হলো যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাব, সেটা চলছিল। কিন্তু 96 পর্যন্ত বিএনপি ভালো রুল করছে, 96 থেকে আওয়ামী লীগ ভালো রুল করছে, পিসফুল পাওয়ার ট্রান্সফার হলো। তাহলে কি এমন ঘটলো, কোন পক্ষ এবং কেন তারা এই দুইটা দলকে আলাদা করতে চাইল? এবং মানে এই ঘটনার পরে হয়েছে কি, আপনারা যারা জুলিয়াস সিজার পড়ছেন আপনারা জানেন যে রুবিকন নদী পার হয়ে গেলে আর এই পারে আসা যায় না। ইফ ইউ ক্রস দ্য রুবিকন রিভার ইউ ক্যানট কাম ব্যাক। তো এই 21শে আগস্টে গ্রেনেড হামলার ফলে রুবিকন ওয়াজ ক্রসড, এবং এরপর থেকে আর দুই দলের মধ্যে সমঝোতা হওয়ার কোনো সুযোগ ছিল না। এখন কথাটা হচ্ছে এটা খুবই আমার মানে দেখেন, এটা খুবই মর্মবেদনার কথা, হ্যাঁ, যে হাইপোথেটিক্যালি এখন যদি আওয়ামী রেজিম থাকতো তাইলে কি এই রায়টা এরকম আসতো? আমি বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রেখে বলতেছি, শ্রদ্ধা রেখে বলতেছি, আই হ্যাভ ফুল কনফিডেন্স অন দ্য জুডিশিয়ারি। স্টিল দেন যদি এখন আওয়ামী রেজিমে এটা হইতো তাহলে কি এই রায় আসতো? এটা কিন্তু একটা প্রশ্ন। তাইলে আমরা যে বলছি বারবার যে 3টা বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড দি জুডিশিয়ারি, এটার কমপ্লিট সেপারেশন দরকার, এবং এক্সিকিউটিভ যাতে কোনোভাবে জুডিশিয়ারিকে ইনফ্লুয়েন্স করতে না পারে। তাইলে আমরা তো দেখতেছি যে যেমন আওয়ামী লীগ আমলে কী হয়েছে, আওয়ামী লীগ আমলে হয়েছে গভর্নমেন্ট যা ডিজায়ার করছে সেটাই রায় হয়েছে। ইট ওয়াজ জুডিশিয়ারি ওয়াজ সো পলিটিসাইজড, হ্যাঁ, গভর্নমেন্ট যা চাইছে তাই হয়েছে। ইভেন আপনার 15th অ্যামেন্ডমেন্ট, সুরঞ্জিত সেনগুপ্তের মতো লোক বলছে যে এটা করা যাবে না বা ইত্যাদি, তারপর হাসিনা ডিজায়ারটা নিট মানে ইট কেম ইনটু বিং, তাই না? সো এই যে মানে জুডিশিয়ারিকে পলিটিসাইজ করা, হ্যাঁ, এটা আমরা দেখছি। এখন মানে আমি বললাম তো মানে কিপিং অল কনফিডেন্স টু জুডিশিয়ারি, আমি বলতেছি এখন যদি আওয়ামী রেজিম হইতো আমার মনে হয় দি জাজমেন্ট কুড হ্যাভ বিন আদারওয়াইজ, এটা আমার ধারণা। আচ্ছা, এতে যদি জুডিশিয়ারি কিছুটা মানে একটু ডিফেম হয়, আমার কিছু করার নাই। আমি তো আগেই বলে নিছি যে আই হ্যাভ কনফিডেন্স অন ইট, এটা পাবলিক পারসেপশন আমি বলতেছি। এখন মানে কি দাঁড়ালো এটা, মানে এইটা কি বলে যে আওয়ামী লীগ বা এখন কি বলবে, বা বিএনপি তো খুশি হবেই নিশ্চয়ই, কারণ তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং একেবারেই সুপ্রিম কোর্টের মানে একদম হাইয়েস্ট জুডিশিয়ারি থেকে, তাই না? তো খুশি হওয়ার কথা। এখন আওয়ামী লীগের রিয়াকশন কি হয় দেখতে হবে আমাদেরকে। এবং আমি যেটা করি এখন, বোধহয় তারেক রহমানকে দেশে চলে আসা উচিত। দেশের যে একটু বলে নেই, দেশের যে এখন ক্রাইসিস চলছে, এখন এই ক্রাইসিসের মধ্যে তারেক রহমান লিডারশিপ খুবই দরকার আমি মনে করি। এবং যেহেতু হি হ্যাজ বিন অ্যাকুইটেড, হ্যাঁ, এবং তার ইমিডিয়েটলি ঢাকায় চলে আসা উচিত, ট্রাভেল ডকুমেন্ট দ্রুত, এবং হোম মিনিস্ট্রি থেকে এটার একটা সহযোগিতা করে উই হোপ দ্যাট হি উইল রিটার্ন ভেরি সুন। জি, শাহজাহান স্যার, যে কথাটি বললেন যে ঘটনা তো ঘটেছে এবং 24 জন মানুষ মারা গেছে, এখন তদন্ত সংস্থার গাফিলতি হোক বা বেআইনি কর্মকাণ্ড বা বেআইনিভাবে বিচার করা হোক, সেটির কারণে আজকে এই রিলিফটা পাওয়া গেছে। এখন এই যে 24 জন মানুষ মারা গেল, তারা কি আসলে বিচার পাবে কিনা, এক্ষেত্রে রাষ্ট্রের বা কি করার আছে? দেখেন, রাষ্ট্রের দায়িত্ব সুবিচার নিশ্চিত করা, এবং এই সুবিচার নিশ্চিত করবে বিচার বিভাগ। কিন্তু বিচার বিভাগ বিচারক ইচ্ছা করলেই তো একজনকে ফাঁসি দিতে পারে না, ইচ্ছা করলেই একজনকে খালাস দিতে পারে না। আপনার একটা মামলায় আপনি কাউকে যদি কনভিক্ট করতে হয়, আমি সক্রিয় রাজনীতি করি না এবং রাজনীতির কথা নাই বা বললাম, আমি আইনের ছাত্র, আইনজীবী। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, যদি সুষ্ঠুভাবে তদন্ত হতো, সুষ্ঠু তদন্ত যদি করা যায়, এমন কোনো অপরাধ নাই অন্তত আমাদের এই ভূখণ্ডে আমরা যে জলমাটি আবহাওয়ার ভিতরে আছি, যেটা একেবারে ধরা ছোঁয়ার বাইরে। এখানে আপনার গায়েবী কোনো কিছু হবে আর ওটা গায়েবী থেকে যাবে, নট দ্যাট। কারণ আমি এই মামলার ভিতরে গিয়ে যেটা আমি দেখছি, আজকে আমি কৃতজ্ঞ আমার আদালতের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে, যে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় শর্ট ওয়ার্ডার হলেও যেটুকু উনি বললেন, তাতে বারবার একটা কথাই বললেন যে কো একিউজড কনফেশন,
এই স্বীকারোক্তি ছাড়া 7 বছর 8 বছর এই মামলার তদন্ত হয়েছে। তদন্তকারী সংস্থা আগেরটা হোক পরেরটা হোক, আমার কষ্ট হচ্ছে এটা মেনে নিতে যে আপনার মুফতি হান্নান এবং কয়েকজনকে আপনি ধরে এনে রিমান্ডে নিয়ে বা তাদেরকে টর্চার করে টিএফআই সেল, টাস্ক ফোর্সেস ইন্টারোগেশন, জয়েন্ট ফোর্সেস ইন্টারোগেশন, এখানে রেখে আপনি মাসের পর মাস, এবং মুফতি হান্নানকে 400 দিনের উপরে রাখা হয়েছে, 417 দিন তাকে রাখা হয়েছে। তারপরে আপনি স্বীকারোক্তি দিলেন। এখন আপনি বিচারককে দোষ দিবেন যে বিচারক মহোদয় সবাইকে খালাস দিয়ে দিচ্ছেন। তা খালাস না দিয়ে কি করবে? আপনার আইন কি বলে? আজকের আইন না, এটা 150 বছরের আমাদের যে জুডিশিয়ারির অবস্থা। সেই প্রিভি কাউন্সিল 1945-এ এই আপনার ইন্ডিয়ান এপিলে এটা ডিসাইড হয়েছে যে অন্যের স্বীকারোক্তি দিয়ে আরেকজনকে সাজা দেওয়া যাবে না। আমি যদি স্বীকার করি, সেটা যদি ভলান্টারি হয়, স্বেচ্ছাপ্রণোদিত হয় এবং সত্য হয়, এটা আমার এগেনস্টে ব্যবহার করা যাবে। কিন্তু এটা আপনার এগেনস্টে ব্যবহার করা যাবে না আনলেস দেয়ার ইজ আদার টেঞ্জিবল এভিডেন্স। এখন এই মামলায় 7 বছর 8 বছর তদন্ত করলো। আগে করলো যারা 3-4 জন 5 জন, পরে করলেন কাহারা খান সাহেব। একজন সাক্ষীও তো উনি আনলেন না। ইনভেস্টিগেটিং অফিসারের প্রাইমারি ডিউটি হলো টু কালেক্ট দি এভিডেন্স। ওই এভিডেন্সটা সত্য কি মিথ্যা, ওটা এডমিসেবল না নন এডমিসেবল, ওটার গ্রহণযোগ্যতা আছে কি আছে না, সেটা কোর্ট দেখবেন। কিন্তু এখানে কোনো এভিডেন্স তো কালেক্ট হলো না। আপনার স্বীকারোক্তি তো এভিডেন্স না। আমি একবারে পরিষ্কার ভাষায় বলতে চাই যে এই মামলা সাজা দেওয়ার মতো কোনো এভিডেন্স এই মামলার রেকর্ডে নাই। কিভাবে? সেটা হলো যে আপনি ষড়যন্ত্র। তারেক রহমান সাহেবকে 120B-তে, অন্যান্য লুৎফুজ্জামান বাবর সাহেব এবং অন্যান্য যারা আছে তাদেরকে 302/120B-তে সাজা দেওয়া হয়েছে। 120B হলো ক্রিমিনাল কনস্পিরেসিতে। সেখানে আবার আমাদের সিদ্ধান্ত আছে, এটা শুধু আমাদের না, ইন্ডোপাক সাবকন্টিনেন্টে পাকিস্তান সুপ্রিম কোর্টের, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, আপনার জুলফিকার আলী ভুট্টোর কেসে, নলিনী দ্যাট ইজ রাজীব গান্ধীর কেসে, ইন্দিরা গান্ধীর কেসে, কেআর সিংয়ের কেসে ইট ইজ সেটেলড যে আপনার স্বীকারোক্তি দ্বারা সেকশন 10 অব দি এভিডেন্স অ্যাক্ট, সেকশন 10 হলো কি, যে একসাথে যদি কনস্পিরেসি করে একজনের একটা এনিথিং সেড ডান ও রিটেন, একজনের একটা দিয়ে সবাইকে আনা যাবে, 34-এর মতো, 149-এর মতো, 109-এর মতো। কিন্তু এখানে কারো কনফেশন আনা যাবে না, স্বীকারোক্তি আনা যাবে না। কেন? স্বীকারোক্তিটা করাই হইলো আপনার ওই ষড়যন্ত্র শেষ হয়ে যাওয়ার পরে। ষড়যন্ত্র শেষ হয়ে গেল, অ্যাকশন ইজ কমপ্লিটেড, অফেন্স হয়ে গেল, এজাহার হলো, তারপরে মামলা রুজু হলো, তারপরে একজনকে অ্যারেস্ট করা হলো, কোর্টে পাঠানো হলো, তখন সে স্বীকারোক্তি করছেন। এটা আমাদের এই সাবকন্টিনেন্টের বিভিন্ন সুপ্রিম কোর্ট থেকে যে সিদ্ধান্ত, সেটা হলো যে অলরেডি কনস্পিরেসি শেষ হয়ে গেছে, এখন সে স্বীকার করলে ওটা দিয়ে কনস্পিরেসি প্রমাণ হবে না। এখন জাজ সাহেবরা হাইকোর্ট কি করবে, আমার সুপ্রিম কোর্ট, এরা তো আইনের বিচার করবে, কাজে সেখানে গিয়ে কোনো এভিডেন্স পাওয়া যায় না। এটাই হলো আমার সবচেয়ে কষ্ট হচ্ছে, যে তদন্তে কেন কোনো এভিডেন্স কালেক্ট করা হলো না, এটার জন্য দায়ী কারা। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি যেটা আর মাননীয় আদালতেও আমি বলেছি, চেঞ্জ অফ গভর্নমেন্ট শুড নট বি চেঞ্জ অফ ইনভেস্টিগেশন, শুড নট বি চেঞ্জ অফ ট্রায়াল, শুড নট বি চেঞ্জ অফ বিচার। নো, দেশে সমাজে যদি আইনের বিচার না থাকে, আপনি কেউ কিন্তু নিরাপদ না। আমি একজনকে খুন করলে যদি আমার বিচার না হয়, আমাকে খুন করলেও আমার পরিবার কিন্তু বিচার পাবে না। কমান্ড অফ সোসাইটি, দ্যাট ইজ রুল অফ ল, এটা থাকতে হলে সুষ্ঠু বিচার থাকতে হবে, যেটা এই মামলায় করেনি। আমি একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে যে এই শেখ হাসিনার গাড়ি যে ফরেনসিক এটা করতে পারলো না, তখন তো ওই যে আসছিল আপনার স্কটল্যান্ড ইয়ার্ড, এফবিআই আসছিল। আচ্ছা, এইটা কি উনি চাইলেই কি এইটা মানে কি অ্যালাউ করতে পারে, নাকি এটা জব্দ করার কোনো সিস্টেম আছে? যে না, আপনি কি বলে যে না, এটা হলো যে আইন যেটা বলে সেটা হলো যে যিনি তদন্ত করতেছেন, তদন্তের স্বার্থে উনার যেটুকু দরকার সেটুকু যে কোনো নাগরিক দেশের তাকে হেল্প করতে আমরা আইনত বাধ্য। তো এখন গাড়ি চেয়েছেন, দেওয়া হয়নি, কেন দেওয়া হয়নি এটার জবাব তো আমি দিতে পারবো না, কিন্তু এটা হয়নি। এইটা কি মানে উনি না চাইলেও কি এটা ওটাকে বের করে আনা সম্ভব ছিল? মানে ওটাকে ফরেনসিক করা যেতে পারতো? ফরেনসিক এটা যদি আপনার ওইটা ওইভাবে দেওয়া হতো, করা যেত, যেহেতু দেওয়া হয়নি। ফোর্সফুলি আনার কোনো সুযোগ নাই। কিভাবে আইনগতভাবে ফোর্সফুলি আনা যায় কিনা? আইনগতভাবে হলো যে আমি যদি ইনভেস্টিগেটিং অফিসার যদি চায়, সেক্ষেত্রে আপনি তাকে হেল্প করতে, আপনি তার ডিজায়ারটাকে আপনি ফুলফিল করতে আপনি বাধ্য। যদি আপনি না করেন সেটাও অফেন্স। এখন কথা হলো যে ওই পর্যন্ত তো যেতে হবে। জি, তদন্তকারী সংস্থা। ব্যারিস্টার কায়সার কামাল, আজকে তারেক রহমান সবগুলো মামলা থেকেই
পরিপূর্ণভাবে খালাস পেয়েছেন। তার বিরুদ্ধে আপনার কথা মতো, তথ্য মতো 82টি মামলা ছিল। তো 1.5 যুগেরও বেশি সময় ধরে তিনি লন্ডনে আছেন, যেটি মাহবুব কামাল ভাই বললেন যে দেশের এই ক্রাইসিস মুহূর্তে তাকে দ্রুত দেশে আসা উচিত আসলে। এবং সরকারের তরফ থেকেও আজকে বলেছেন যে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটি যাই কিছু লাগুক দেশে আসার জন্য সরকারকে বললে তারা সহযোগিতা করবেন। তিনি এখন দেশে কবে ফিরবেন? আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আইন সম্পাদক হিসেবে? না, ধন্যবাদ। আসলে এই যে তারেক রহমান সাহেব কবে ফিরবেন বা দেশে আসা উচিত, না, এটা তো আপনার কাছেই জিজ্ঞেস জি করছি জি সবাই। জি, হ্যাঁ হ্যাঁ, এই যে স্টেটমেন্টটা বহুবার জিজ্ঞেস অ্যাক্রস দ্য সোসাইটি, বহুবার জিজ্ঞাসা করছি স্যার, হ্যাঁ, আমি- বলছে যে যথাসময়ে না ফিরবেন। না, আমি বলছি অ্যাক্রস দ্য সোসাইটি আজকে যে জনাব তারেক রহমান সাহেবের উপস্থিতিটা বাংলাদেশের স্বার্থে যে প্রয়োজন, এই যে আমাদের অ্যাকনোলেজমেন্টটা, এইটা জনাব তারেক রহমান সাহেবের জন্য একটা বড় প্রাপ্তি, দল হিসাবেও আমাদের জন্য প্রাপ্তি। কেন বললাম, একটা সময় ছিল জনাব তারেক রহমান সাহেবের নামটা নিতেও মানুষ ভয় পেত। একটা সময় ছিল মহামান্য সুপ্রিম কোর্টের মাধ্যমে তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার যেন না করা হয় সেই রুলিং নেওয়া হয়েছিল। তো জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ পথ পরিক্রমায় ওনার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা এবং কৌশলের মাধ্যমে আজকে দেশের সামগ্রিকভাবে, যেমন মাহবুব কামাল ভাই বললেন, প্রত্যেকের মধ্যেই একটা আবেদন সৃষ্টি করতে পেরেছেন যে ওনার দেশে থাকাটা উচিত বা দেশে আসা উচিত। আমি একটু সাপ্লিমেন্ট করি। জি, আমি হাড়ভাঙ্গা পরিশ্রম করেছি গত 3 বছর এই হাইকোর্ট ডিভিশনে এবং অ্যাপেলেট ডিভিশনে। উনি তো খালাস হয়ে গিয়েছেন, এবং এই খালাসের জন্য যদি কৃতিত্ব আইনজীবী হিসাবে আমি তো পেতে পারি। Of course. আমিও চাই উনি এখন দেশে আসুক। ভেরি গুড। এই যে আমি আমি একটু বলবো, আমি আমি একটু বলি, আচ্ছা আমি একটু বলি। শেষ উত্তর আমি দিব। না না, আমি দিচ্ছি। জি। দেখেন, আমি কেন আসবেন না? আমি একটা টক শোতে বলছিলাম, খালেদ মহিউদ্দিনের টক শোতে, সেটা হচ্ছে যে উই এক্সপেক্টেড দ্যাট তারেক রহমান উড কাম টু বাংলাদেশ not later than 8th August to join the celebration. We expected. Next available flight ধরে উনি চলে আসবেন। উনি যখন আসলেন না, 8 তারিখ পর্যন্ত উনি আসলেন না, 5 তারিখ ঘটলো, ওনার নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরতে ধর 6, 7, 8 তারিখ ওনার আসার কথা, কিন্তু উনি আসলেন না। এবং তখন আমাকে যখন বললো যে ওনার তো মামলা ছিল, আমি বলছিলাম যে দেখেন, ওনার মামলা থাকুক, উনি এসে এখানে জামিন নেবেন, জামিন নিয়ে উনি লিগ্যাল ফাইট দিবেন, এটা তো কোনো সমস্যা নেই। কনভিক্টটা যদি বের হয়ে আসতে পারে, কনভিক্টটা যদি বের হয়ে আসতে, উনি তো কনভিক্টেড না, উনি তো আন্ডার ট্রায়াল প্রিজনার, উনি আসবেন। convicted হয়ে আচ্ছা, গেছেন কনভিক্টেড তখন। হলেও উনি হলেও। জামিন নিতে পারেন, জামিন নিতে পারেন। না, ওনার না, মিসেস না, কিন্তু আসলেন, হ্যাঁ। এবং উনি এসে কিন্তু আপিল ফাইল করলেন। হ্যাঁ, আমি বলছি, এই কায়সার কামাল সাহেব এবং হ্যাঁ, আমি জানি, এবং আমি ওনার- জানি। এবং she was acquitted। আমি জানি ওনার- কনভিক্ট হলেও তো জামিনের প্রভিশন আছে, তাই না? আচ্ছা। এবং যেহেতু একটা ফেভারেবল কন্ডিশন, যেহেতু এই আন্দোলনের বিএনপি যে মেজর স্টেক হোল্ডার, সেই দলের নেতা, তাকে তো কিছু ফেভার দিতেই হবে। তো উনি জামিন নিতেন, লিগ্যাল ফাইট করতেন, তারপরে যদি ওনাকে জেলে নেওয়া হইতো, যাইতেন। উনি তো বিরাট লিডার, তাই না? যাইতেন। সবাইকে জেলে খাটে নাই, শেখ মুজিব জেল খাটে নাই, বঙ্গবন্ধু খাটে নাই, মানে খালেদা জিয়া খাটে নাই, উনিও তো জেলে তাই না? খেটেছেন। তো এখন তারেক কথাটা রহমান হচ্ছে জেলে উনি খেটেছেন। আসলেন না, উনি যে আসলেন না, 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 এইটা যাওয়ার এইটা আগে তো এইটা জেলে কিন্তু খুব ছিলেন। রহস্যময়। এই রহস্য কিন্তু আমি এখনো ভেদ করতে না, পারতেছি ঠিক আছে, Still, আমরা আমরা জি, আমরা এই আমি রহস্যটার যে- কথা আপনার কাছে না, জানতে হ্যাঁ, চাই। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এই যে দেশের সামগ্রিকভাবে একটা আবেদন সৃষ্টি হয়েছে জনাব তারেক রহমান সাহেবের প্রতি, সেটা একটা ওনার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সফলতা। এট দ্য সেম টাইম জনাব তারেক রহমান সাহেব এই আবেগের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। দেখুন, তিনি গত 15-16 বছর টানা রাজনীতি করেছেন, দেশের মানুষকে মোবিলাইজ করেছেন, আমাদের তৃণমূলের প্রান্তিক নেতা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সবার সাথে একটা যে আছে না যে মানুষকে জাগিয়ে তোলা, সেই কাজটা করেছেন। আর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি বাংলাদেশের সময় কাটিয়েছেন ভার্চুয়ালি। কাটিয়ে কারণ একটাই ছিল, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এবং এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রধান মাধ্যমটাই হচ্ছে একটা অবাধ নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তো অতএব নির্বাচনের বাতাস বইছে, নির্বাচনের স্কেডিউল হবে। অফকোর্স গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, এবং শেখ হাসিনার মতো একটা ফেসিস্ট, আমি বলবো না শুধুমাত্র, বা এই মডার্ন হিস্ট্রিতে এত বড় একনায়কতন্ত্র মডার্ন হিস্ট্রিতে কেউ নেই, তার পতন ঘটিয়েছেন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে। এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব শর্তই হচ্ছে একটা নির্বাচন। সেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, নিশ্চয়ই গণতন্ত্রের জন্য কাজ করেছেন, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই তিনি আছেন এবং থাকবেন, এবং যথাসময়ে তিনি
এই বাংলাদেশের মানুষের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও সেই বাংলাদেশে যথার্থ- আসবেন মানে ইনশাআল্লাহ। তার তো নির্বাচনের প্রার্থী হতে বাধা নেই বা তিনি না নির্বাচন তো করবেন না না। না কোনো না, না কোনো বাধা নেই, she- কোনো বাধা নেই। he- Of not- course, he's of not course, যদি convicted. দল He's been acquitted. ওনাকে মনোনয়ন দেন, তিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের একটা পার্লামেন্টারি বোর্ড থাকবে, দলের কাছে উনি মনোনয়ন চাইবেন, যেটা বাংলাদেশের বা আমাদের পার্টির গণতান্ত্রিক রীতি। দলের কাছে মনোনয়ন চাইবেন, দল যদি ওনাকে মনোনয়ন দেন নিশ্চয়ই তিনি ইলেকশন করবেন। এবং তিনি তো 2006 বা 7-এ যে ইলেকশনটা হয়েছিল সেখানে তিনি মনোনয়ন পেয়েছিলেন, যদি ইলেকশনটা পরবর্তীতে হয়নি। অর্থাৎ দেশের মানুষের জন্য তিনি কাজ করছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। দেখুন এই যে 31 দফা, এই 31 দফা প্রণয়নটা যখন তিনি 2023 সনের 11 জুলাই জাতির সামনে উপস্থাপন করেন, কয়টা মিডিয়া দেখিয়েছিল? না, অনেকে সেটাকে ভৎসনা করেছিল, কেউ ক্রিটিসাইজ করেছিল, কেউ হাস্যরসে উড়িয়ে দিয়েছিল। জি। কিন্তু আজকে কিন্তু বাংলাদেশ ঘূর্ণয়মান, বাংলাদেশের রাজনীতি 31 দফার মধ্যে, যেমন 10 বছরের বেশি এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী হতে পারবে না। ইট ইজ দ্য ব্রেইন চাইল্ড অফ মিস্টার রহমান। হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, আপার হাউস আমরা থাকবে। একেবারে শেষের দ্যাট দিকে ইজ চলে দ্য আসছি। ব্রেইন চাইল্ড অফ মিস্টার তারেক রহমান। সো বাংলাদেশের টোটাল রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটটা যেভাবে ঘূর্ণমান হচ্ছে সংস্কারের জন্য, all the things are being already done by Mr. তারেক রহমান। জি, মাহবুব কামাল ভাই, আমাদের হাতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় আছে। জাস্ট খালি একটা জিনিস জানতে চাই যে কায়সার ভাইয়ের কথা বা বিএনপির অন্য সিনিয়র নেতারা যারা কথা বলছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে, একটা জিনিস মোটামুটি আভাস মিলছে যে তফসিল ঘোষণা হলেই হয়তো তিনি ফিরে আসবেন। আপনার কাছে কি এরকম মনে হয়? আমার কাছে পুরো জিনিসটাই এটা মানে এটা কি বলে ধূসর মনে হচ্ছে জিনিসটা। হ্যাঁ, এটা খুব গ্রিন না আর কি। হ্যাঁ, মানে কি হবে আমি জানি না, তবে হি শুড কাম এগেইনস্ট অল অ্যাডভার্সিটিস, হি শুড ল্যান্ড ইন দ্য সয়েল অফ বাংলাদেশ। তারপরে কি হয় হবে আমি এটা বুঝি। দেখেন একটা লাস্ট শেষ, যেহেতু আপনার 1.5 মিনিট, দেখেন বাংলাদেশে এখন। এই যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, সেইটা কিন্তু 15ই আগস্টের যে হত্যাকাণ্ড তার চেয়েও কিন্তু এটা ডেঞ্জারাস। 15ই আগস্ট একটা ফ্যামিলিকে টার্গেট করে হয়েছিল। আর এখানে একটা দলের, তখন পর্যন্ত আওয়ামী লীগ এরকম জি, আমাদের সময় ফ্যাসিস্ট হয়নি শেষ। তো তখন আওয়ামী লীগ, একটা দলের শীর্ষ নেতৃত্বকে মানে শেষ করে দেওয়া। হ্যাঁ, এটা কিন্তু এটার ইয়েটা কিন্তু ব্যঞ্জনাটা কিন্তু একটু বেশি। জি, তো ফলে এই মামলাটার নিষ্পত্তি হইল। এখন আমার কাছে যে মৌলিক প্রশ্ন সেটা হচ্ছে 2004 সালের ঘটনা, এরপর বিএনপি 2 বছর ক্ষমতায় ছিল। জি, এই 2 বছরের আমরা- মধ্যে আমরা ইনভেস্টিগেশন বুঝতে পেরেছি। করা গেল না, জি, করা গেল না। আমাদের এবং সময় আমরা একেবারে শেষ। মাহবুব কামাল ভাই, হ্যাঁ। আমাদের সময় একেবারে শেষ, বেশি আর দেয়া যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।